তুমি গরিব, সারা জীবন গরিবই থাকবে, ভিখারি কোথাকার। হ্যালো, হ্যাঁ আমি আসছি। আচ্ছা হাই। হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি। কি হয়েছে তোমার, কোনো সমস্যা? আরে থাক, বাদ দাও, তুমি শুনলে তুমিও না করে দিবে। আরে কেন না করব, আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করব, তুমি বলো। বাড়িতে এখন অনেক প্রবলেম চলছে, আমি এখন বাড়িতে টাকা চাইতে পারবো না। আর এইদিকে আমার সব ড্রেসগুলো পুরনো হয়ে গিয়েছে, আমার নতুন ড্রেস কিনতে হবে, এটাই আমার প্রবলেম। এখন তো আমার কাছে কোনো টাকাই নেই, কি যে করি। এক কাজ করো, তুমি কিছুদিন পরে নাও আমার কাছ থেকে, এখন তোমার কাছে যা আছে ওটা দিয়ে চালিয়ে নাও। আমি জানতাম প্রতিবারের মতো তুমি এবারও না করে দিবে। কই, কখনো নিজে থেকে তো বলো না যে এই নাও টাকা আর নিজের পছন্দ মতো কিছু কিনে নাও। দেখো রানী, তুমি তো জানো আমি অত টাকা ইনকাম করি না যা দিয়ে তোমার সব শখ পূরণ করতে পারবো, কিন্তু এমন একদিন আসবে সেদিন আমি তোমার সব শখ পূরণ করে দেবো। ওই দিন আর কখনোই আসবে না। তুমি আমাকে এখনই টাকা দেবে আর আমি এখনই শপিং এ যাব। দাও আমাকে টাকা। দেখো এখন আমার কাছে কোনো টাকাই নেই, আমি এক কাজ করি, কাল সাহেবের কাছ থেকে কিছু অ্যাডভান্স দিয়ে তারপরে তোমাকে দেবো। তুমি সবসময় এমন করো, তুমি শুধু আমাকে রাগাও। শোনো রানী, তুমি শুধু শুধু রাগ করছো। আচ্ছা আমি কাল তোমাকে টাকা এনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার কাজ আছে, আমি আসি। রানী, এই হাত চালা। আর নতুন যে 50,000 মালের অর্ডার, ওটা কি ডেলিভারি হয়েছে? হ্যালো, হ্যাঁ চৌধুরী সাহেব বলুন। না না, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মাল সময় মতো ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাখছি। হ্যাঁ বল, কি হয়েছে? বলছিলাম কি, আমার কিছু টাকা লাগতো, আসলে ঘরে বাজার একদম শেষ, বাজার করতে হবে, তাই যদি কিছু টাকা দিতেন। তুই আর কত টাকা অ্যাডভান্স নিবি? তুই সবসময় টাকা চাইতে থাকিস, তুই যা কাজ করিস তার থেকে বেশি অ্যাডভান্স নিয়ে রেখেছিস। না না দীপ্ত, এভাবে আমি তোকে টাকা দিতে পারবো না। এমন ভাবে বলবেন না সাহেব, আসলে ঘরে কোনো খাবার নেই, আপনি যদি টাকা না দেন তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। সাহেব আপনি আমার একমাত্র ভরসা। আচ্ছা ঠিক আছে, তোকে এখনকার মতো আমি টাকা দিচ্ছি, কিন্তু ভুলেও আর এই মাসে কোনো টাকা চাইবি না, মনে থাকে যেন। এনে ঠিক আছে। ধন্যবাদ সাহেব। সাহেব আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যা। কখন যে আসবে টাকাটা নিয়ে? এই নাও তোমার টাকা, এবার তুমি যত ইচ্ছা তত শপিং করো। থ্যাংক ইউ সো মাচ।
উফ, দুষ্টু। টাকা পেয়েই চলে গেল, আমার দিকে একবার তাকালোও না। এ কেমন ভালোবাসা! হ্যালো, কোথায় তুমি? আমি তো কাজ করছি। ও আচ্ছা, শোনো, আমার ফোনে ব্যালেন্স শেষ আর আমার কাছে কোনো টাকাও নেই। তুমি কি আমাকে একটু রিচার্জ করে দিবে? এখনই রিচার্জ করে না দিলে আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলেও আমি তোমাকে ফোন করতে পারবো না। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তোমার মুখে সবসময় একই কথা থাকে নাকি? তাড়াতাড়ি দাও রিচার্জ করে, না হলে আমি তোমাকে ফোন করতে পারবো না। দেখো, তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? আমার কাছে টাকা থাকলে কি আমি তোমাকে না করতাম নাকি? আমি বুঝি, কিন্তু তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি রিচার্জ করে না দিলে কে রিচার্জ করে দিবে? প্লিজ দাও না রিচার্জ করে। কিন্তু ধুস। সাহেব, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, ওষুধ কিনতে হবে। আজকে যদি কিছু টাকা দিতেন। দীপ্ত, তুই না গতকালই টাকা নিলি, আজ আবার টাকা চাইছিস? না, এই মাসে অনেক টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিস, আর কোনো টাকা পাবি না। যা গিয়ে কাজ কর। দেখুন না সাহেব, যদি অল্প কিছু দেয়া যায়। বললাম না তোকে, কোনো টাকা পাবি না, গিয়ে কাজ কর, নাহলে কিন্তু কাজ থেকেও বের করে দিব। সাহেব দেখ, যা গিয়ে কাজ কর, যা। আমি তোমাকে এত করে বললাম, তুমি তারপরেও আমার ফোনে রিচার্জ করে দাওনি। তুমি কি আমাকে ভালোবাসো না? যখনই টাকার কথা আসে তখনই তোমার রূপ পাল্টে যায়। বিরক্ত হয়ে গেছি আমি এখন। আরে বিরক্ত তো হয়ে গেছে আমি, তোমার শখ পূরণ করতে করতে। কখনো রিসার্চ, কখনো শপিং, কখনো বা দামি মোবাইল ফোন। তুমি এক মাসে যে টাকা খরচ করো তা দিয়ে আমার সারা বছর চলে যায়। আমি হেল্পারই করি, মাত্র 400 থেকে 500 টাকা দিনে রোজগার আমার। আমি এই দিয়ে তোমার কত কিছু করব। এসব কথা যদি আগে বলতে তাহলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। ও, তার মানে আমার কাছে টাকা না থাকলে তুমি আমাকে ভালোবাসবে না? না, যেখানে টাকা থাকে সেখানেই ভালোবাসা থাকে। যাচ্ছ কোথায় তুমি? তোমার থেকে দূরে, সারা জীবনের জন্য। আজকের পর থেকে তুমি আমার সাথে আর দেখা করবে না। তুমি গরিব, সারা জীবন গরিবই থাকবে, ভিখারি কোথাকার। আমি গরিব সেটা আমি জানি, কিন্তু তুমি যা বলো সেই ইচ্ছা তো আমি পূরণ করি, তাই না? পূরণ করতে, কিন্তু এখন আর করো না। সরো তো। আমি যেদিন থেকে দীপ্তকে ছেড়েছি তারপর থেকে না কোথাও ঘুরতে যেতে পারছি আর না শপিংয়ে। এক কাজ করি, দীপ্তর সাথে আবার প্যাচ আপ করে ফেলি। ওর টাকার সমস্যা থাকতে পারে, কিন্তু আমার জন্য খরচ তো করে। যাই ওর কাছে। শোন দীপ্ত, তুই এই মাসে আর একটা টাকাও পাবি না, তোকে আরো 2 মাস কাজ করতে হবে, তারপর তুই টাকা পাবি। কিন্তু কেন সাহেব? কারণটা বুঝতে পারছিস না? কতগুলো টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিস। যা গিয়ে কাজ কর।
ও আচ্ছা, উনি তাহলে এই গরিবটার সাহেব। এবার থেকে তাহলে এই গরিবটাকে নয়, ওর সাহেবকেই পটাবো। এই তুই ওদিকে গিয়ে দেখ তো কাজ কত দূর। জি সাহেব, দেখছি। যাই তাহলে, এখন থেকে কাজটা শুরু করে দেই। এক্সকিউজ মি। হ্যাঁ, ইয়েস প্লিজ। আসলে আমি না অনেকদিন ধরে আপনাকে ফলো করছি। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আর আপনাকে এখানে বসে থাকতে দেখি, কিন্তু আপনাকে কখনো বলার সাহস হয়নি। আমি না আপনাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ না করবেন না। আমি না আপনাকে অনেক ভালোবাসি। না না, না কেন করব? আমিও তো তোমাকে ভালোবেসে ফেললাম। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা? হ্যাঁ, নিন। 01920। Our hearts beat to the city streets. We began to feel the fire. Buildings as the chemicals they take us. কিরে, তুই আজ এত দেরি করে আসলি কেন? সাহেব, একটু কাজ ছিল তাই। আচ্ছা ঠিক আছে, কাজ কর গিয়ে। আচ্ছা তুমি একটু বসো, আমি কথা বলেই আসছি। হ্যালো। এসব কি শুরু করেছো তুমি? এগুলো কোন ধরনের নতুন নাটক? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই কাকে কি বলছিস? তুই জানিস আমি তোর সাহেবের জিএফ। আমার সাথে ঠিক করে কথা বল। আমি তোর সাহেবের জিএফ, মানে তুই আমারও চাকর। নিজের খরচ চালানোর জন্য এখন ওনাকেও ফাঁসাচ্ছিস? তোর লজ্জা করে না সব করতে? এতটা নিচে নেমে গিয়েছিস তুই? হাত ছাড় আমার। আমি বলছি আমার হাত ছাড়। শালা, তোর এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরিস? ওঠ, এক্ষুনি পায়ে ধরে মাপ চাইবি। সাহেব, মাপ চা। আমার কথাটা একটু শুনুন। বেবি ওর কোনো কথাই শুনবে না, মারো ওকে। সাহেব, আপনি ওর কোনো কথাই শুনবেন না। ও একটা নিচু মনের মেয়ে। আজ তো তুই সব সীমা অতিক্রম করলি। সাহেব, সাহেব আমার কথাটা শুনুন। বেরিয়ে যা এখান থেকে। আজকের পর থেকে তোর মুখ যেন আমি না দেখি। তুই যেখানে কাজ করতে যাবি সেখানেই তোর নামে আমি খারাপ কথা বলে দেবো। কোথাও কাজ পাবি না তুই, তখন দেখবি আমার কি পাওয়ার। না সাহেব, এমন কাজ করবেন না, তাহলে আমি কোথাও কাজ পাবো না। আমি না খেয়ে মারা যাব। দয়া করুন সাহেব। তুই এটারই যোগ্য, গরিব কোথাকার। গরিব হয়ে জন্মেছিস, গরিব হয়ে মরবি। যা, বেরিয়ে যা এখান থেকে। কত নির্লজ্জ দেখো, এত কিছু বলার পরেও যাচ্ছে না। আজকের মধ্যে ঠিক করে ফেল। এই আর কি করছিস তোরা? ঠিক করে কাজ কর। এটা সরা দিকে। হ্যালো। হ্যালো, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি বলছি। হ্যাঁ বলুন।
আপনি মেগা প্রজেক্ট বানানোর কন্ট্রাক্ট নেন তাই না? জি হ্যাঁ। আমার একটা জমি আছে, আর ওইখানে আমি একটা মেগা প্রজেক্ট বানাতে চাই। আমি অনেকের সাথে কথা বলেছি, তারপর আপনার সম্পর্কে জানতে পারলাম যে আপনি অনেক ভালো একজন বিল্ডার, তাই আমি এই কন্ট্রাক্ট আপনাকেই দিতে চাই। তাহলে কালই আমার সাথে দেখা করুন না। না না, আমি এখন দেখা করতে পারবো না, আমি এখন একটু বাইরে আছি, দেশের বাইরে। তাহলে সামনাসামনি দেখা না করে কন্ট্রাক্টটা কিভাবে নিব বলেন? আপনি তো চৌধুরী গ্রুপের নাম শুনেছেন, যদি আপনি কন্ট্রাক্ট নেন তাহলে বিল্ডিং বানাতে যত খরচ হবে তার 40% কমিশনও দিব। কি? একটু ভেবে দেখুন, যত বেশি টাকা খরচ করবেন এই মেগা প্রজেক্ট বানাতে তত বেশি লাভবান হবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আপনার প্রস্তাবে। ওকে, খুব শীঘ্রই আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে দেখা করে সবকিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। 40% কমিশন, আমি তো মালামাল হয়ে যাব। স্যার, এই হচ্ছে সেই জমি, যে জমির কথা স্যার আপনাকে বলেছিল। আর আমার স্যারের শুধু একটাই চাওয়া, এখানে যেন ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজটি সম্পূর্ণ করা হয়। আর হ্যাঁ, একটা কথা, এই কাজটি যদি আপনি ভালোভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে বেনিফিটেড হবেন। ওকে মিস্টার জীবন, থ্যাংক ইউ সো মাচ, উই উইল ট্রাই আওয়ার বেস্ট, ইটস আ ডিল। এই নাও টাকা। এই বিল্ডিংটা তৈরি করার জন্য সবথেকে ভালো এবং দামি ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবে। ওকে স্যার। বেবি দেখো না, আমার ফোনটা কত পুরনো হয়ে গিয়েছে, আমার কালই একটা নতুন ফোন চাই। ফোনের কথা বলছো? ফোন তো দূরের কথা, আমি এখন তোমাকে কিচ্ছু দিতে পারবো না। কেন? নতুন প্রজেক্টের কাজে হাত দিয়ে আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এমনকি বাড়ি গাড়ি পর্যন্ত বিক্রি করে আমি সেখানে ইনভেস্ট করেছি। তাহলে এখন কি হবে? এখন আর কি, কাল ওই স্যার আসবে যে প্রজেক্টের অর্ডারটা দিয়েছিল, আর জানো কাল পুরো টাকার সাথে না 40% কমিশনও দিবে। তারপর তো আমি মালামাল হয়ে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। বেবি অনেক রাত হয়ে গিয়েছে, চলো তোমাকে পৌঁছে দিই। স্যার আপনার প্রজেক্ট রেডি। মিস্টার জীবন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রজেক্টের কাজ তো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন যদি কমিশন সহ আমার বিলটা একটু। আরে দিব, সব পেমেন্টই দিয়ে দিব, আগে আমার স্যার আসুক। দেখুন মিস্টার জীবন, আমার একটু তাড়া আছে, তো টাকাটা আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই পারতেন, শুধু শুধু দেরি করার কি দরকার? সরি সৈকত সাহেব, আমার এমডি স্যার আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। হোয়াট? আমি কেন ওয়েট করতে যাব? আপনার প্রজেক্ট শেষ, আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। এক্ষুনি আপনার এমডি স্যারকে ফোন করুন, আমি ওয়েট করতে পারবো না। কিরে তুই এখানে? এই সাইটে নতুন কাজ নিয়েছিস নাকি? দাঁড়া, এমডি আসুক, তোকে এখান থেকেও বের করছি। আরে সৈকত সাহেব। কোন এমডি স্যার? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি, যার আন্ডারে তুই কাজ করছিস। মানে কি? আপনি কাকে কি বলছেন? সরি স্যার, আমি আপনার অপমান সহ্য করতে পারছি না। স্যার? এই আপনি স্যার বলছেন কাকে? হ্যাঁ, উনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি। কি? হ্যাঁ, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি। কি অবাক হচ্ছেন? বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে দেখুন প্লিজ। এ মানে তুমি, সরি আপনি এত বড় গ্রুপের মালিক? কিন্তু কিভাবে? ভাগ্যে থাকলে পথের ফকির একদিন রাজা হয়ে যেতে পারে, আবার কোনো এক রাজা পথের ফকির হয়ে যেতে পারে।
সাহেব আমাকে কাজ থেকে বের করে দিল সেটা নয় মানলাম, কিন্তু বাইরে কোথাও যে কাজ করে খাবো সেটাও বন্ধ করে দিল। কি ক্ষতি করেছি আমি ওনার, যে আমার নামে খারাপ কথা বলে দিয়েছে যাতে কেউ আমাকে আর কাজ না দেয়? আমি এখন কি করে খাবো, কোথায় যাব, কি করব? হ্যালো, আপনি কি মিস্টার দীপ্ত বলছেন? জি বলুন। আপনি কি আপনার ঠিকানাটা একটু বলতে পারবেন? ঠিকানা কেন লাগবে, আপনি আমাকে ফোনে বলুন। আমি আপনাকে ফোনে বলতে পারছি না, আপনি কাইন্ডলি একটু আপনার ঠিকানাটা বলুন, আপনার সামনে এসে কথা বলতে চাই। দেখুন, ঠিকানা দেওয়ার মতো তো তেমন কোনো জায়গা আমার নেই, তবে আমি যেখানে আছি সেই ঠিকানাটা দিতে পারি। আসলে সব কথা তো আমি ফোনে বলতে পারছি না, আপনি কাইন্ডলি একটু আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি এই যে নন্দনপুর স্কুলের পাশে ইটের ভাটা আছে না, ওখানে যে বেবি স্ট্যান্ড, ওখানেই আছি। আচ্ছা ধন্যবাদ, আমরা সেইখানেই আসছি। ঠিক আছে। রেজা সাহেব, তাহলে নন্দনপুর প্রাইমারি স্কুলের দিকে চলুন। রেজা সাহেব, এই দোকানের সামনে গাড়িটা একটু রাখুন। আচ্ছা ভাই, এখানে দীপ্ত নামে কাউকে চিনেন? জি, আমি দীপ্ত। আপনাকেই ফোন দিয়েছিলাম আমরা। আচ্ছা বসুন। জি বলুন, কি বলতে চেয়েছিলেন? আমরা আপনাকে এটাই বলতে এসেছি যে আপনার বয়স যখন 9 বছর তখন আপনার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। আর আপনি হয়তো জানেন না, আপনার বাবা এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান ছিলেন। আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনাদের সমস্ত প্রপার্টিজ সরকারের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, কারণ ওই সময় আপনি নাবালক ছিলেন। আপনার বাবা মার নমিনিতে আপনার নামই দেয়া ছিল, আর সরকার আপনাকে অনেকদিন ধরেই খুঁজছে। কি বলছেন, আমাকে খুঁজছে? কিন্তু কেন? কারণ আপনি এখন সাবালক, এই কারণে সরকার আপনাকে আপনার বাবা মার সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে। এই নিন, এখানে সাইন করুন। কি হলো, সাইন করুন। কংগ্রেচুলেশনস, আপনি এখন কোটি টাকা সম্পত্তির মালিক। এখন থেকে আপনি এই শহরের ধনীদের মধ্যে একজন। এই নিন আপনার পেপারস। ভালো থাকবেন। চলুন এজাজ সাহেব। কিন্তু তুই না, মানে সরি, আপনি এই পোশাকে সবাই দেখলে তো আপনাকে কর্মচারী ভাববে, তাই না? তার মানে আপনি পোশাক দেখে বুঝে পেলেন কে মালিক আর কে কর্মচারী? 2 দিন আগেই তো ফকির ছিলাম, আর এখন স্যুট ব্লেজার পরে বড় লোকের লেবাস ধরার মতো অত ক্লাসি মানুষ আমি না। আসলে স্যার, আমি বুঝতে পারিনি, আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে মাফ করে দিন স্যার, আর দয়া করে আমার টাকাটা দিয়ে দিন স্যার। টাকা? আপনাদের তো আরো গর্ব করা উচিত, আপনাদের টাকা এত সুন্দর একটা অনাথ আশ্রম তৈরি করেছি, আর বাকি টাকাটা অনুদান হিসেবে ধরে দিয়েছি, যাতে করে অনাথ আশ্রয়হীনরা এখানে এসে আশ্রয় নিতে পারে। স্যার, আমার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু বিনিয়োগ করেছি স্যার এই প্রজেক্টের পেছনে। টাকাটা না পেলে স্যার আমি পথের ফকির হয়ে যাব স্যার। সমস্যা নেই, আপনাদের মতো আশ্রয়হীনদের জন্যই তো অনাথ আশ্রমটা তৈরি করেছি। এখানে সবকিছুর ব্যবস্থা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবকিছুর ব্যবস্থা এখানে রয়েছে। আসলে আমি একজন অনাথ ছিলাম তো, তাই আশ্রয়হীনদের কষ্টটা আমি বুঝি। আপনারা এখন থেকে এখানেই থাকবেন।
মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্য আরেকজন রাখে, শিক্ষা অন্য আরেকজনের কাছ থেকে পাওয়া, রোজগার অন্য কারো পয়সা, আর মরে গেলেও অন্য আরেকজনে নিয়ে যায়। তাহলে কিসের এত ভয়, কিসের এত অহংকার? আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। ভুল? ভুল না, এটা লোভ ছিল। আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়, কখনো সুখী করতে পারে না। আর লোভী মানুষের অভাব কখনোই কাটে না। এখন আর অভাব হবে না, এই অনাথ আশ্রমে সুন্দরভাবে দিন কাটাতে পারবেন আপনারা। স্যার প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার, আমাকে পথের ফকির বানাবেন না স্যার। দেখুন স্যার, এই প্লিজ প্লিজ আমাকে বলবেন না, আমি অত ভালো ইংরেজি বুঝি না। আমি শুধু একটা ইংরেজি শিখেছি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করবেন না, ঠিক আছে তো? আসি। Bye.